আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমরা আজকে একটু প্রাথমিক আলোচনাগুলা করে নিবা। প্রথমেই সবকিছু ওকে? আচ্ছা, সবাই ভালো আছেন তো? না, শীত সম্ভবত কেমন পড়তেছে আপনাদের এদিকে? ওকে, আলহামদুলিল্লাহ। যাক, অনেক ঠান্ডা পড়তেছে কিন্তু গত 3-4 দিন থেকে সবার এখানেই এমন, তাই না? আচ্ছা, তো আমরা প্রাথমিকভাবে একটু আলোচনাটা করে নেই। সেটা হলো, আমরা যে তাহকিক করব, তাহকিক মানে হচ্ছে কিসের বিশ্লেষণ? শব্দের বিশ্লেষণ। আর তারকিব বাক্যের বিশ্লেষণ। আপনাদের জন্য নতুন আরেকটা খুলতে হবে, আব্দুল কাদের সাহেব, কারণ 250 হয়ে গেছে তো বেশি অ্যাড করতে পারতেছি না কেন জানি। তো তাহকিক করার ক্ষেত্রে আমরা দেখলাম সিগা, তারপরে বাহাস, বাব, মাজদার। তো এই মাজদারের ক্ষেত্রে যে আমাদের ওই এটা একটু চর্চার বিষয়, আমরা অনেকগুলো মাজদার আছে, এই বিষয়গুলো একটু দেখতে হবে। হ্যাঁ, এখন আমাদের আরো আপডেট আছে যে শূন্যপদের যেটা, এটা আমরা আরো তথ্য পাবো। খুব শীঘ্রই ওপেন করা হবে, যেটা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্ব মুহূর্তেই মূলত এটা আবার খুলে দেওয়া হবে। তখন আমরা পরিপূর্ণ তথ্যটা পেয়ে যাব যে টোটাল সহকারী মৌলবী কতজন আছে। ওইটা নিয়ে আমরা আর কথা না বলি, ওইটার মানে ফাইনালটা এখনো হয় নাই, ফাইনালটা খুব শীঘ্রই হয়ে যাবে। তো মাজদারের ক্ষেত্রে আমরা এই কিছু প্র্যাকটিসের বিষয় আছে। মাজদার গুলো আমরা যদি, মাজদার মানে মূল ক্রিয়া, যেটা থেকেই তাসরিফ হয়, মূলত সিগাগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায়। তো মাজদারের সাথে আমাদের মাদ্দাটাও যুক্ত আছে। কি যুক্ত আছে? মাদ্দা। আমরা যদি এই সিগাটা আইডেন্টিফাই করতে পারি, সিগা আইডেন্টিফাই করতে পারলে আমাদের জন্য সিগা এবং বাহাস দুইটা আইডেন্টিফাই করার পর ভাব চলে আসবে। ভাবের সাথেই মূলত মাজদারের একটা সম্পর্ক আছে। এরপরে আমরা দেখবো মাদ্দাটা। তো আমরা আজকে মাদ্দাটা দেখবো, আর মাজদারটা একটু চর্চা করব যে অনেক মাজদার আছে, কোন মাজদার কোনটা কিভাবে ব্যবহার করা যায়। এখন আমরা মাদ্দাটা দেখি। মাদ্দা মানে কি? মাদ্দা মানে হচ্ছে মূল অক্ষর। যেটা বিভিন্ন অতিরিক্ত শব্দ বাদ দিয়ে, অক্ষর বাদ দিয়ে মূল অক্ষর আইডেন্টিফাই করাটাই মূলত মাদ্দা। মূল অক্ষরটা আইডেন্টিফাই করাটা কি? মাদ্দা। তাই মাদ্দার একটু আলোচনাটা আমরা দেখবো আজকে। যে আমরা জানি মাদ্দা সাধারণত 3 ধরনের হয়। মাদ্দা সাধারণত কয় ধরনের হয়? মাদ্দা সাধারণত 3 ধরনের, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর। মাদ্দা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 3 ধরনের। মাদ্দা সাধারণত কয় ধরনের হয়? 3 ধরনের হয়ে থাকে। মাদ্দা বের করার জন্য অর্থ জানা জরুরি।
পাশাপাশি বাবের মাধ্যমেও মাদ্দা নির্ণয় করা যায়। বাবের মাধ্যমেও কি নির্ণয় করা যায়? মাদ্দা নির্ণয় করা যায়। মাদ্দা নির্ণয় করতে দুইটা জিনিস লাগে, এক অর্থ, এইটাও লাগবে, দ্বিতীয়ত বাব। এই দুইটা জিনিস থাকলেই আপনি মাদ্দা বের করতে খুব সহজেই মানে ইজিলি বের করতে পারবেন। এই মাদ্দার বৈশিষ্ট্য কি? মাদ্দার বৈশিষ্ট্য এতে সাধারণত হরফে ইল্লাত থাকে না। কি থাকে না? এটাতে সাধারণত হরফে ইল্লাত থাকে না, তবে 3 অক্ষর মিলানোর জন্য কখনো কখনো হরফে ইল্লাত থাকে। 3 অক্ষর সাধারণত মিলানোর জন্য কখনো কখনো হরফে ইল্লাত থাকে, তবে অধিকাংশ সময় মাদ্দাতে হরফে ইল্লাত থাকে না, হরফে ইল্লাত থাকে না। যেমন আমরা বললাম হাকিমুন, এখানে দেখেন তো হাকিমুন, এখানে এইটার মাদ্দা কি হবে? হাকিমুন শব্দের মাদ্দা কি হবে বলেন? হাকিমুন শব্দের মাদ্দা কি হবে? অথবা হুকুকুন বললাম, হুকুকুন। তাহলে এখানে আমরা দেখলাম এই যে ইয়া, এখানে হা কাপ মিম এটা হচ্ছে মূল শব্দ, আবার এখানে হা কপ কপ ওয়াওটা অতিরিক্ত হরফে ইল্লাত। তো মাদ্দার ক্ষেত্রে কি সাধারণত হরফে ইল্লাত থাকে না। মাদ্দা নির্ণয় করার ক্ষেত্রে সাধারণত কি থাকে না? হরফে ইল্লাত থাকে না। কারণ কেন? কারণ হরফে ইল্লাতের চেয়ে হরফে সহি বেশি শক্তিশালী। হরফে ইল্লাতের চেয়ে হরফে সহি কি বেশি শক্তিশালী, কারণ ওয়াওয়ের চেয়ে এদের শক্তি বেশি, এদের সাথে টিকতে পারবে না, এদের সাথে টিকতে পারবে না। এরপরে আমরা জানি যে শব্দের শেষে দ্বিবচনের যে আলামত গুলো মাদ্দা বের করার ক্ষেত্রে, যে দ্বিবচন যেগুলো, দ্বিবচনের আলামত বাদ যাবে, দ্বিবচনের আলামত বাদ যাবে। মাদ্দা বের করতে গেলে দ্বিবচনের আলামত বাদ যাবে। যেমন আমরা বললাম জলামু, এখানে বললাম কি জলামু। আবার আমরা বললাম ইয়াজহাদুনা, কি বললাম? ইয়াজহাদুনা। তাহলে এখানে দ্বিবচনের যে আলামত, যেমন আমরা এগুলা পাই, এগুলা কিসের? দ্বিবচন বা বহুবচনের যে আলামত গুলো, মাদ্দার ক্ষেত্রে এই আলামত থাকবে না। ঠিক আছে? দ্বিবচন বহুবচন দুইটাই যুক্ত করে দিবেন, পাশাপাশি বহুবচন, এই আলামত গুলো দ্বিবচন এবং বহুবচনের আলামত থাকবে না। আবার আমরা বললাম এই যে দ্বিবচন বহুবচনের সহি শব্দে হরফে ইল্লাত থাকবে না, দ্বিবচন এবং বহুবচনের যে আলামত আছে এই আলামত গুলো থাকবে না, এই আলামত গুলো থাকবে না। হরফে ইল্লাতের ক্ষেত্রে দ্বিবচন এবং বহুবচনের আলামত গুলো থাকবে না। মাদ্দার ক্ষেত্রে হরফে ইল্লাত থাকবে না, দ্বিবচন এবং বহুবচনের আলামত থাকবে না। শব্দের শুরুতে যে মাজির আলামত আছে, এই মাদ্দার আরেকটা বৈশিষ্ট্য কি? এই মাজির যে আলামত গুলো আছে, মাজির আলামত গুলো কি? আমরা এখানে পাই কদ, এখানে পাই কানা, এখানে লাআল্লামা, লাইতামা, এগুলা কি মাজির আলামত, তাই না? এরপরে আমরা এখানে মাও পাই, তাহলে এগুলো হচ্ছে মাজির আলামত। এই মাদ্দা বের করতে গেলে মাজির আলামত বাদ যাবে, মাজির আলামত বাদ যাবে। যেমন এখানে কদ ফাআলা, এখন এখানে কদ অটো বাদ যাবে, কেন? এটা মাজির আলামত। যত আলামত আছে আলামতে মাজি থাকবে না, আলামতে মোজারাও থাকবে না। আলামতে মাজি আলামতে মোজারা এগুলা থাকবে না, আলামতে মাজি আলামতে মোজারা থাকবে না। এরপরে এখানে আমরা যদি মুদারাটা নিয়ে আসি, মুদারের আলামত গুলো কি? আলিফ, তা, ইয়া, নুন, এই মুজারের আলামত গুলো থাকবে না। তো মাদ্দা বের করার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
না, মন খারাপ না, অনেক কাজ করতে হয়, যার কারণে পরিশ্রম অনেক বেশি হয়ে যায়। চাকরিটা নিয়ে বিরক্তর মধ্যে আছে, পোলাপাইন পড়তে চায় না, তারপরে টিচারদেরকে মানে ভালো পাইতেছি না। এরা সব ফাঁকিবাজ, কেমনে প্রতিষ্ঠানটারে ধ্বংস করা যায় এই চিন্তায় লিপ্ত তারা। বিরক্ত লাগে যায় যে 10টা থেকে 3টা পর্যন্ত এই সময়টা অত্যন্ত বিরক্ত লাগে। কেন? ওগুলা তো ওল্ড লেভেলের, মানে ওল্ড টিচার, এদের কাজই হয়েছে ফাঁকি দেওয়া। এর তো অনেকগুলা কাজ, পাশাপাশি অনেক সময় দেখা যায় একটা ক্লাস খালি পড়ে আছে, যাওয়া লাগে, বিবেকের তাড়নায় খালি পড়ে আছে, এদের তো কিছু জানা দরকার। তখন আমারও প্রেশার পড়ে যায় বেশি। মানে মনে হয় যে যত দ্রুত সম্ভব এই চাকরি বাকরি ছেড়ে দেই, এই জন্য ভালো লাগে না। হ্যাঁ, আমার এবং নাহি। তাইলে আমরা প্রথমে দেখলাম মাজির আলামত এবং মোজারার আলামত থাকবে না, পাশাপাশি আমরা এই দুইটা তো গেল। মাদ্দার ক্ষেত্রে এই দুইটা বাদ যাবে, মাদ্দার ক্ষেত্রে এই দুইটা বাদ যাবে। এরপরে আমরা আসি আমার এবং নাহি। এই আমার এবং নেহির যেই আলামত আছে, আমার এবং নেহির যেই কি আছে আলামত আছে, যে লাম আলিফ মিম লাম, এই যে লাম লান লাম আলিফ, এগুলা কি আমার এবং নাহির আলামত, আমার এবং নাহির আলামত। এই আলামত গুলো থাকবে না মাদ্দা থেকে, মানে মাদ্দা করতে গেলে এই মাজির আলামত বাদ যাবে, মোজারার আলামত বাদ যাবে, আমরের আলামত বাদ যাবে, নাহির আলামত কি বাদ যাবে। এরপরে আমরা জানি শব্দের শেষে যে জমির যুক্ত হয়, কি যুক্ত হয় বলেন? শব্দের শেষে জমির, আমরা তো জমির চিনি তাই না? এই যে শব্দের শেষে জমির, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহানু, এই যে জমির গুলো, এই জমির গুলো বাদ যাবে। এগুলা কি মাদ্দা থেকে বাদ যাবে। আমাদের বাড়িতেই মাদ্রাসা, আব্বার মাদ্রাসাতেই বলা চলে। তাহলে জমির গুলো কি বাদ যাবে। তারপর আমাদের শব্দের শুরুতে মারেফা আলিফ লাম থাকলে সেটা বাদ যাবে, তাই না? শব্দের শুরুতে যদি কি থাকে আলিফ লাম থাকে, মারেফার আলামত হলো আলিফ লাম যুক্ত হওয়া। এই আলিফ লাম যদি যুক্ত থাকে সেই ক্ষেত্রে এইটা বাদ যাবে, মাদ্দা থেকে এইটা বাদ যাবে, মাদ্দা থেকে এইটা কি যাবে বাদ যাবে। যেমন আমরা বললাম আলহামদু, এই যে আলহামদু বললাম, তাহলে এখানে হা মিম দাল, এই যে আলিফ লাম, এটা বাদ যাবে, এটা কি বাদ যাবে। আবার আমরা বললাম যে জমিরের ক্ষেত্রে হিসাবুহুম, তাহলে এখানে হুম বাদ যাবে। কারণ কি? কারণ কি বলেন? এই যে এখানে হুম, এটা জমির, আমরা জানি জমির কয়টি? 14টি। জমির কয়টি? 14টি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। তাহলে মারেফার আলামত আলিফ লাম থাকবে না, জমির থাকবে না, এইটা আমাদের দেখতে হবে। শব্দের শুরুতে যদি একাধিক তা থাকে, তাফঈল বা তাফাউলের এক বা একাধিক তা থাকে, তাহলে সেটা বাদ যাবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি তাস্তাজিলুনা, তাস্তাজিলুনা, তো এখানে তাটা কি বাদ যাবে, তাটা বাদ যাবে, শব্দের শুরুতে এই তাগুলো বাদ যাবে। এরপরে আমরা মাদ্দার আরো কয়েকটা তথ্য যদি জানি, সেটা হলো শব্দের শেষে মুয়ান্নাসের আলামত বাদ যাবে। আমরা বললাম দলালাতুন, কি বললাম? দলালাতুন, তাহলে এখানে গোলতা, এটা মুয়ান্নাসের আলামত, মুয়ান্নাসের আলামত, আলামত বাদ যাবে, মুয়ান্নাসের আলামত বাদ যাবে, মুয়ান্নাসের আলামত কি বাদ যাবে। ঠিক আছে? হ্যাঁ, ওই যে মঈনুল ইসলাম সাহেব বললাম হরফে ইল্লাত সাধারণত হয় না, কিন্তু 3টা অক্ষর পূর্ণ করার জন্য কখনো কখনো হরফে ইল্লাত যুক্ত হয়।
তিনটা অক্ষর পূর্ণ করার জন্য, কি করার জন্য? পূর্ণ করার জন্য। চলে আসি তারপরে বাবে ইস্তেফালের সিন, এটা বাদ যাবে। বাবে ইস্তেফালের যে সিনটা আছে অতিরিক্ত, এটা বাদ যাবে মাদ্দা করার ক্ষেত্রে। তো আমাদের এই ইয়াতে আপনি নাহু সরফের সহজ পাঠ বইতে, নাহু সরফের সহজ পাঠ বইতে এখানের মোটামুটি অনেকগুলো পাবেন, এখানে অনেকগুলো দেওয়া আছে। বিএমএড এর ভর্তির লাস্ট ডেট, এগুলো একটু দয়া করে, আমি তো পোস্ট করে দেই, ওখান থেকে একটু দেখে নিয়েন। আমার অনেক সময় খেয়াল থাকে না, বা ওইভাবে খেয়ালও করি না, বা ভুলে যাই। তো যখন যেটা ইয়ে করি, যার যেটা প্রয়োজন আইডিতে গিয়ে ওখান থেকে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ কবে। এখানে এই যে মাজদার এবং এই বিষয়গুলা বাবের আলোচনা, মাদ্দা 71 পৃষ্ঠায় দেখবেন, 71 পৃষ্ঠায় নতুন যেটা, এটাতে 71 পৃষ্ঠা দেখবেন এই মাদ্দার যে আলোচনাটা দেওয়া আছে, 1 পৃষ্ঠা ব্যাপী, এটা এখান থেকে দেখে নেবেন। এখন আপনি বলেন তো, যেমন উস্কুন, এখানে মাজদার এই মাদ্দা কি হবে? এইটার মাদ্দা কি হবে বলতে পারবেন? উস্কুন। অথবা আমরা বললাম ইয়াজকুরুনা, ইয়াজকুরুনা, এই উস্কুন, ইয়াজকুরুনা, আল খায়রু, এগুলার মাজদার, সরি মাদ্দা, এগুলার মাদ্দা কি হবে? এগুলার মাদ্দা কি হবে দেখেন। তারপরে ইয়াজহালুনা, ইয়াজহালুনা, এটার মাদ্দা কি হবে? আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, তাইলেই হবে। তাহলে এখানে আমরা এইটা বাদ যাবে, তাই না? এখানে ইয়াজকুরুনা, তাইলে এটা, এই যেহেতু এটা একটা আলামত, কিসের আলামত? মুজারার আলামত। আবার এখানে এটা কিসের আলামত বলেন তো? কিসের আলামত? এটা আবার জমা হয়ে যায়, বহু বচন হয়ে যায়। তাহলে এখানে আমরা তো ওই আলামত বাদ দিলে মূল অক্ষর পাই যাই, আলামত বাদ দিলে মূল অক্ষর পেয়ে যাই। এখানে আলামত বাদ দিলাম, এই আলামত বাদ দিলে তো তিনটা থাকে, জিম, হা, লাম। এখানে যদি আলামত বাদ দেই, মারিফার আলামত, তাহলে কি থাকে বলেন? আমরা সবসময় আলামত তো বেশি কিছু নাই, মাঝির আলামত বাদ দিতে হবে, মোজারার আলামত বাদ দিতে হবে, আমর নাহির আলামত বাদ দিতে হবে, তাসনিয়া জামার আলামত বাদ দিতে হবে, জমির বাদ দিতে হবে। এরপরে আপনার আর কি আছে? মুয়ান্নাসের আলামত বাদ দিতে হবে। এই কয়েকটা বিষয় আমাদের বাদ দিলেই মাদ্দা নির্ণয় হয়ে যাবে। কি হয়ে যাবে? মাদ্দা নির্ণয় হয়ে যাবে। আব্দুল সালাম সাহেব কতজন পাস করছে? তালিকাটা দিলেই আমরা বুঝতে পারবো। যতক্ষণ পর্যন্ত না তালিকা দেয় আমরা বলতে পারতেছি না। তাহলে এই পড়াটুকু শুধু এই মাদ্দাটা আমরা একটু দেখে নিব, যে মাদ্দা কিভাবে আইডেন্টিফাই করতে হয়, আমরা যদি একটু প্র্যাকটিস করি। এটার পাশাপাশি আমরা আগামী কালকের জন্য, বা আমাদের যে পড়াটা এখন জরুরি, আমরা এই আজকে এতটুকু অন্তত মাথায় রেখে দেই। আজকে আমরা কি দেখবো বাসায়? অজু। অজুর ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, অজুর ফরজ কয়টি, অজুর সুন্নত কয়টি, অজু ভঙ্গের কারণ কি বলেন? ওই অজুর, এখানে অজুর ফরজ, এটা ফিকার ক্ষেত্রে প্রযোজ্য। অজুর ফরজ ফিকার ক্ষেত্রে বলতে, ফিকার এই কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদের কি অজুর ফরজ, এই যে অজুর ফরজ, অজুর সুন্নত, অজু ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ। পাশাপাশি এই অজুর ফরজ সম্পর্কিত একটা কোরআনের আয়াত আছে, এই আয়াতে কারিমা আমাদের মুখস্থ করতে হবে অজুর ফরজ নিয়ে। অজু ভঙ্গের কারণ যেগুলো আছে এগুলো আমাদের জানতে হবে।
কখনো প্রায় অনেকেই মাঝে মাঝে প্রশ্নগুলা জিজ্ঞেস করা হয়ে থাকে, খেয়াল রাখবেন। কখনো কখনো, কারণ অনেক সময় টিচাররা একই দাসের একই রকম প্রশ্ন করতে করতে বিরক্ত হয়ে যায়, তো হুট করে মনে যা আসে তাই বলে, মনে যা আসে তাই বলে। অজুর ফরজ, এক্ষেত্রে ফরজ সম্পর্কিত কোরআনের আয়াত, সুন্নাত, অজু ভঙ্গের কারণ, এই তিনটা জিনিস আমাদের এখান থেকে দেখতে হবে। এরপরে আমরা দেখব গোসল। গোসলের ক্ষেত্রে গোসলের ফরজ এবং গোসলের প্রকারভেদ, গোসলের ফরজ, গোসলের প্রকারভেদ এবং গোসল ফরজ হওয়ার কারণ, গোসল এটার এই ফরজ হওয়ার কারণ, ফরজ প্লাস ফরজ হওয়ার, গোসল ফরজ হওয়ার কারণ, এইটা আমরা দেখব, এই দুইটা জিনিস। ঠিক আছে, গোসল ফরজ হওয়ার কারণ আমরা দেখে নিব। 3 নম্বরে আমরা দেখব তায়াম্মুম। এই তায়াম্মুমের এটা তায়াম্মুমের ফরজ প্লাস এই আয়াত, কোরআনের আয়াতটুকু আমাদের মুখস্থ থাকতে হবে। তায়াম্মুম রিলেটেড আয়াতটুকু আমাদের মুখস্থ করতে হবে। এরপরে আমাদের ইস্তিনজা, জরুরত, হাজত, ইস্তিনজা রিলেটেড প্রশ্ন আছে যে কোন কোন জায়গায় ইস্তিনজা করা নিষেধ এবং কোন কোন জিনিস দ্বারা ইস্তিনজা করা নিষেধ, ইস্তিনজার সময় কি করা নিষেধ, আমাদের এটা একটু জানতে হবে। ইস্তিনজা এটা কি, যে ইস্তিনজার ক্ষেত্রে কোন জায়গায় ইস্তিনজা করা যাবে না, ইস্তিনজার সময় কি করা যাবে, কি কি আচরণ করা যাবে না এবং কোন কোন জিনিস দ্বারা ইস্তিনজা করা যাবে না, এই টোটাল বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এগুলা কিন্তু বেসিক একটা বিষয়, এগুলো আপনাদের জানা জিনিস, পড়া জিনিস, তবু আপনাকে এই জন্য দেখতে হবে যাতে কখনো যদি আমাকে জিজ্ঞেস করে ফেলে আমরা যাতে মিসগাইডেড না হয়ে যাই বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর একটা বিষয় যাতে না উঠে আসে। অনেক সময় অজুর ফরজের মধ্যে গোসলের ফরজ ঢুকে দেয়, গোসলের মধ্যে এটা সেটা এলোমেলো করে ফেলে ভয়ের কারণে। আমরা যদি একটু জানাশোনাটাকে, চর্চাটাকে আরো স্ট্রং করতে যাই, আমাদের আরো একটু স্টাডি করতে হবে। তাহলে আমাদের অজু, গোসল, তায়াম্মুম এই তিনটা গেল। তারপরে আমরা আসি সালাত। এটার পাশাপাশি আমাদের কি লাগবে, আমাদের লাগবে সালাত। এই সালাতের আহকাম এবং আরকান, সালাতের কি আহকাম এবং আরকান। এখন আহকাম আগে নাকি আরকান আগে, বলেন তো কোনটা আগে, আহকাম আগে নাকি আরকান আগে, হুকুম আগে নাকি রুকন আগে, কোনটা, আহকাম না আরকান, বলেন তো শুনি। সালাতের আহকাম আগে হবে না আরকান আগে হবে? আগে কি নামাজের কাজ করবে নাকি নামাজের প্রস্তুতি নিবে? আগে কি আহকাম। এই আহকাম কমপ্লিট হইলেই আপনি আরকানের অনুমতি পাবেন, আহকাম কমপ্লিট হইলেই আরকানের অনুমতি মিলবে। আপনার যদি পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে তো আরকানের সুযোগ নাই, আরকানের কি নাই, সুযোগ নাই। এই আরকানের অনুমতি পাইতে হইলে আহকাম লাগবে। তাহলে আহকাম এটা মানে অনুমতি, অনুমতি ছাড়া তো ভিতরে ঢুকা যাবে না। আগে কি ভিতরে ঢুকবে না অনুমতি নিবে? আগে অনুমতি নিবে। এই আহকামের মাধ্যমে মূলত সে নিজেকে আরকানের জন্য উপযুক্ত করে তোলে। এই জন্য আহকাম আমাদের লাগবে, আরকান, এই দুইটা জিনিস আমাদের দেখে নিতে হবে, আহকাম এবং আরকান। এর পাশাপাশি সালাতের সুন্নত,
সালাতের ওয়াজিব, সালাতের সুন্নাত, সালাতের ওয়াজিব, এইটা আমাদের, এবং সালাত ভঙ্গের কারণ, সালাত ভঙ্গের কারণ। সালাত ভঙ্গের কারণ এইটা দেখতে হবে। এই কয়েকটা জিনিস, এটার পাশাপাশি আমাদের রমজানের রোজা, এটার পাশাপাশি কি, এটার পাশাপাশি এই সালাতের পাশাপাশি আমাদের যে সাওমের বিষয়টা আছে, সাওমের ফরজ, সাওম এইটার ফরজ বা সাওম, তারপরে ভঙ্গের কারণ, সাওম ভঙ্গের কারণ, এই বিষয়গুলো টোটাল এই আমাদের প্রাথমিক জিজ্ঞাসাগুলো 2 দিনের মধ্যে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। পাশাপাশি আগামীকালকে আমরা হয়তো 12-14 জনের বা 40 দুগুণে 80 মিনিট একটা ডেমো ভাইবা নিব ইনশাআল্লাহ। সেটা রাত 8টা 8:30টায় শুরু হবে। রাত কয়টায় শুরু হবে? 8:30টায় শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার রাত 8:30টায়। আমি বলে দিই কি বার, বৃহস্পতিবার রাত 8:30 জুম অ্যাপে ডেমো ভাইবা শুরু হবে, ঠিক আছে। জুম অ্যাপে ডেমো ভাইবা শুরু হবে। তাহলে আমরা এই প্রাথমিক জিজ্ঞাসাবাদগুলো, যে আমাদের বেসিক যে বিষয়গুলো, এটা আমরা দেখে নিব। পাশাপাশি আমরা এই বৃহস্পতিবার রাতের জন্য প্রস্তুতি নিব, বিশেষ করে কোরআন, হাদিস, ফিকা, আরবি দ্বিতীয় পত্র, এই 4টা বিষয়ের উপর ওভারঅল আমাদের জিজ্ঞাসা থাকবে, ওভারঅল আমাদের জিজ্ঞাসা থাকবে, ঠিক আছে। বৃহস্পতিবার রাত 8:30টায় 8:30 শুরু হবে। 8:30 থেকে একটা হইলো 8:30 থেকে 9:10, আবার 9:20 থেকে 10টা, এই মোট 80 মিনিট, 80 মিনিট হবে। ওকে, তো আমরা এই পড়াটুকু কমপ্লিট করে নিই। এবং কারো যদি কোনো কিছু প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে একটু আলোচনা করে নেবেন। একজন আর একজনকে একটু হেল্প করলে কোনো অসুবিধা নাই, কারণ আপনাদের অনেক খালি আছে। কতজন আর পাস করবে? হয়তো 3-4 হাজার পাস করতে পারে সব মিলিয়ে, কিন্তু আপনাদের দেখা যায় 9 বা 9-এর উপরে চলে যাবে খালি শূন্য পদগুলো। তো সবার যদি চাকরি হয় কোনো অসুবিধা নেই। এজন্য এই সংকীর্ণতার প্রয়োজন নাই, যে এটা তো আর ক্লাসরুম না, ক্লাসের বার্ষিক পরীক্ষা না, যে আমি যদি দেখাই সে আমার রুল 1 নং, মানে আমার 1 নাম্বার রুল নাম্বার সে নিয়ে যাবে, আমার রুল নংটা সে নিয়ে যাবে। এজন্য আপনি কি করবেন, সবাই যদি একটু মিলেমিশে পরিবেশ বান্ধব একটা জায়গা তৈরি করতে পারে, এটা আমাদের জন্য অনেক কাজে দিবে। যারা তারা কিন্তু এখন যারা দিছে, তারা যদি আবার দিতে যায়, নতুনরা তো সুযোগ পাবে না, তাই না? আমরা তো চাই আমাদের সবাই যাতে অংশগ্রহণ করে। আপনি একবার দিচ্ছেন, কিছুদিন পরে আবার দিন, বাট অন্যদেরকে একটু সুযোগ দিতে হবে। প্রত্যেকেরই একটু ভয়ের জায়গাটুকু কাটিয়ে উঠতে চেষ্টা করতে হবে। কারণ আমাদের প্রত্যেককেই কিন্তু যে চাকরি করতে হলে ভাইবা ফেস করা বাধ্যতামূলক। জন্মিলে মৃত্যু হবে, অমরকে কথা হবে। এই চাকরি করতে হলে ভাইবা দিতে হবে, স্যার সে নাহি পাবে, ভাইবাতে যেতেই হবে। এই জন্য এখন থেকে একটু কনফিডেন্স লেভেলটা একটু হাই হয়ে যাক, ঠিক আছে। আমি নতুন আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ
সরি মেসেঞ্জার গ্রুপ খুলবো। যারা একটাতে যুক্ত আছেন তারা যুক্ত হইেন না, যারা একটা হোয়াটসঅ্যাপ একটা মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছেন তারা যুক্ত হবেন না, অন্যদের সুযোগ করে দিবেন। অলরেডি একটাতে 250 জন আছে, এখন আরেকটাতে বাকিরা যোগ হবে। ঠিক আছে, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।